হঠাৎ বাইরে কে যেন ডোরবেল বাজায়, টিংটং। সবার দৃষ্টি একসাথে দরজার দিকে যায়। তাহমিদ চেয়ার থেকে উঠে বলে, আমি দেখি কি এসছে। তাহমিদ দরজার দিকে এগোয়, আর দরজা খুলে একদম চমকে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে ইয়েন। তাহমিদের মুখে বিস্ময়ে ঝলক। বিশাল এক ফলের ঝুড়ি হাতে। সেই ঝুড়িতে আম, লিচু, কমলা, আপেল, ড্রাগন ফ্রুট, কি নেই। সঙ্গে পেছনে ছোট একটা ট্রলি ব্যাগও। তাহমিদ বলল, তুই হঠাৎ এই সময় আর এত কিছু নিয়ে এসেছিস কার জন্য? ইয়েন হাত দিয়ে তাহমিদকে সাইডে ঠেলে দিয়ে ঝুড়ি নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, প্রেমগুরুকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, তাই এগুলো নিয়ে এসেছি। সবার সামনে এসে ফলের ঝুড়িটা গালিবের সামনে রাখে আর খুবই সিরিয়াস ভঙ্গিতে বলে, আঙ্কেল, দয়া করে এগুলো তাড়াতাড়ি খেয়ে সুস্থ হয়ে উঠুন, কারণ তুমি আমার প্রেমগুরু। তুমি ছাড়া আমার এই জীবনে প্রেম করা সম্ভব না। পুরো রুম কয়েক সেকেন্ড চুপ। তারপর একসাথে ফেটে পড়ে হাসিতে। তৌহিদ খান ইয়েনের গাল চেপে ধরে বলে, এইটা আবার কেমন ধরনের ইমোশনাল প্রেম লজিক রে বাবা? আমি তো ভাবতেছিলাম আমি প্রেমের গুরু। ইয়েন, তুই আমাকে প্রেমগুরু বানাইলি, অথচ কার প্রেমে পড়েছিস সেটাই আমি জানি না। বাহ, গুরু বলেই তো গুরু ফলের ঝুড়ি পাইছে। আমি এত কিছু করেও একটা পেয়ারা পাই নাই। ইস, প্রেমগুরু আমার ক্রাশ। আর ছাত্র ইয়েন বোঝাই যায় কার কাছ থেকে শিখেছে। মুলান চুপচাপ গম্ভীর হয়ে দাঁড়িয়ে, কিন্তু ঠোঁটের কোণে একটু বাঁকা হাসি। মুলান বলল, তাহলে এখন থেকে গালিব আঙ্কেল হবে লাভগুরু। তবে সাবধানে, এই লাভ ক্লাসে ঢুকলেই রাগী বউয়ের হাত থেকে কেউ বাঁচবে না। আমার ক্লাসে ঢুকতে গেলে আগে একটা হৃদয় জমা দিতে হয়। আমার হৃদয় তো রেডি আঙ্কেল, রেজিস্ট্রেশন করিয়ে দিও। আগে তো প্রেমের হোমওয়ার্ক করো ইয়েন ভাইয়া। প্রেম গুরু করে প্রেমিকা হারায় ফেলো না যেন। সবাই আবারও হেসে ওঠে। পুরো পরিবেশ প্রাণখোলা হাসিতে ভরে ওঠে। এক আনন্দঘন পারিবারিক মুহূর্ত। সন্ধ্যায় চারিদিক ঠান্ডা বাতাসে ঢেকে গেছে। জোনাকি পোকা টিমটিম করছে। হালকা আলোয় আভা ছড়াচ্ছে গার্ডেন। সবাই একসাথে বসে চা খেতে মেতে আছে। হঠাৎ গালিব একটু সাইডে তাকিয়ে ইয়েনকে ডাকলেন। ইয়ান, একটু আসো, আমার সাথে কথা বলবো। ইয়েন বিস্মিত হয়েও গম্ভীর মুখে উঠে গালিবের পেছনে পেছনে গার্ডেনের এক কোণে এসে দাঁড়ায়। চাঁদের আলোতে গালিবের চোখে কিছুটা চিন্তার ছায়া। গালিব আস্তে করে বলে, তুমি কাকে ভালোবাসো ইয়ান? ইয়েন চমকে উঠে কিছুটা থমকে যায়। চোখের কোণে এক ঝলক দ্বিধা। গালিব আবার বলে, তুমি জানো আমি তোমার সাথে অন্যরকমভাবে কথা বলি সব সময়, কারণ আমি তোমার ভালোবাসার, তোমার মন দিয়ে চিন্তা করি। বলো, সত্যিটা জানতে ভয় কিসের? ইয়েন তখন মুখ নিচু করে চোখে জল টলমল করেছে, কিন্তু মুখে শব্দ নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে থাকে ইয়েন। গালিব এক মুহূর্ত তাকিয়ে থেকে আর কিছু না বলেই আস্তে করে কাঁধে হাত রাখে, বলে, ভালোবাসা লুকিয়ে রাখলে সেটা একদিন নিজেকে কষ্ট দেয় ইয়ান। সময় থাকতে বলো তুমি কাকে চাও। ইয়েন কেবল নিঃশব্দে মাথা নিচু করে থাকে। চাঁদের আলোয় তার চোখের কোণে জমে থাকা জল চিকচিক করে ওঠে। কিছু সময় থমকে থাকা নিঃশ্বাসের পরে ইয়েন ধীরে বলে উঠল, আঙ্কেল, আমি তোমাকে সব বলবো, তবে এখানে না, অন্য কোথাও। গালিব একটু তাকিয়ে থেকে মাথা হেলিয়ে বলল, ঠিক আছে, চলো কোথাও যাই, শুধু তুমি আর আমি। না, তাহমিদ আর মোলানো যাক। তাহলে নিলয় আর জিসানকেও ডাকি। না না না, নিলয় আঙ্কেল, না প্লিজ। ঠিক আছে, আচ্ছা, বাচ্চা পার্টি যাবে শুধু তাহলে। গালিব আবার সবার মাঝে এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা আড্ডা দাও, আমি একটু বাইরে যাচ্ছি। কই যাচ্ছিস? আমরাও যাই তোর সাথে। তুই আর জিসান রেস্ট নে, আমি একটু বাচ্চা পার্টির সাথে ঘুরে আসছি। তাহমিদ তখন গালিবের দিকে তাকিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ পাপা? আমি একা যাচ্ছি না, তুই মুলান আর রিয়ান যাচ্ছিস আমার সাথে। সবাইকে বিদায় জানিয়ে গালিব চারজনে বেরিয়ে যেতে থাকে দরজার দিকে। ঠিক তখনই তুবা পেছন থেকে বলে ওঠে,
শোনো, তাড়াতাড়ি ফিরে এসো, তোমার শরীরের অবস্থা ভালো না। আম্মু টেনশন নিও না, আমি পাপাকে সামলে নেব, ফিরবো এখনই। সাদা এসইউভিটা বেরিয়ে পড়ে কুয়াশা ভেজা রাস্তায়। ড্রাইভিং সিটে তাহমিদ, পাশে গাড়ি, পেছনে ইয়েন আর মুরান। চুপচাপ গাড়ির মধ্যে ঝিরঝিরে রাতের হাওয়া ঢুকছে। জানালা ফাঁক দিয়ে গালিব চোখ বন্ধ করে বলে, এই রাতের নীরবতাটাই সবচেয়ে বেশি কথা বলে, তাই না ইয়ান? ইয়েন চুপ করে বাইরে তাকিয়ে থাকে, কিন্তু চোখে মুখে অজানা উত্তেজনা। হয়তো আজ সে বলে দেবে সত্যি ভালোবাসে কাকে। রাত অনেকটা গভীর হয়ে এসেছে। গাড়ির হেডলাইট কাটছে কুয়াশার চাদর। গাড়ির মধ্যে তখনও টানটান নীরবতা। হঠাৎ ইয়েন ধীরে বলে উঠল, তাওহিদ, ওই যে 12টা পরে সামনে, ওখানে দাঁড়া। বারের সামনে কেন রে? অন্য কোথাও যাই না? কোথাও কোনো শান্ত জায়গায়? আঙ্কেল, হনেস্টলি ড্রিঙ্কস করতে হবে না, হলে সাহস পাবেও না। একটু এনার্জি দরকার, বারেই বলবো সব। ঠিক আছে বেবি, লিওনেস চলো। তাহমিদ গাড়ি ঘুরিয়ে সেই পরিচিত বারের সামনে এসে দাঁড় করায়। একটা আধুনিক স্টাইলিশ বার, যার কাচের ভেতর আলো আধারিতে সাজানো চেয়ার, কাঠের টেবিল আর জাজ বাজনার সুর মিশে আছে একদম সিনেমার মতো। বারের দরজা খুলে ঢুকতেই ভেতর থেকে ম্যানেজার একদম সামনে এসে বলে, ওহ মাই গড, মিস্টার তাহমিদ, লং টাইম নো সি ব্রো। তাহমিন, তুই এখানে এর আগে এসেছিলি নাকি? তাহমিদ গালিবের কথা শুনে হালকা কাশি দিয়ে মাথা চুলকে হেসে বলে, পাপা মাঝে মাঝে আসা হতো অনেক আগে, মুলান আর ইয়ানের সাথে কখনো কখনো। ব্যাপার না, আমি তোর থেকেও বেশি আড্ডা দিয়েছি। তোর বয়সে তো আমাকে জাপানের আর্মি যেখানে থাকতাম কম বেশি সবাই রে চিনতাম আমাকে। তাহমিদ ও মুলান হেসে ফেলে। ইয়েন একটু লজ্জায় মাথা নিচু করে ফেলে। চারজন একটা কোণার টেবিলে বসে। ওয়েটার এসে এগিয়ে অর্ডার নেয়। কোক উইথ লেমন। ভার্জিন মকটেল। কফি। হালকা এক গ্লাস ওয়াইন। পাপা তুমি ড্রিঙ্কস করবা না? তোর মা আস্ত রাখবে না এই শরীরে ড্রিঙ্কস করলে। ওকে। সবার হাতের গ্লাসে টোকা লাগে। ইয়েন হালকা চুমুক দেয় গ্লাসে। তারপর টেবিলের ওপরে রাখা গালিবের হাতে হাত রাখে। আঙ্কেল, হ্যাঁ বলো, এখন তোমার ভালোবাসার মানুষটা কে? আমি যাকে ভালোবাসি সে সে আমাকে কখনো বোঝে না। আমি সব সময় তার পাশে থেকেছি, কিন্তু সে সব সময় এক নায়ক এর পিছে দৌড়াচ্ছে। আমি কখনো চাইনি ও আমাকে নিয়ে পাগল হোক, শুধু চাই একবার বুঝুক আমি তাকে ভালোবাসি 3 থেকে 4 বছর ধরে। তুমি নামটা বলো ইয়ান, কে সেই ভাগ্যবান? ইয়েন ধীরে গালিবের হাত চেপে ধরে চোখে পানি চলে আসে। সে ফিসফিস করে, নাদিবা। নাদিবা নামটা শুনে গালিব চুপ হয়ে যায়। বারের টেবিলে হালকা আলো। ইয়েন এক গ্লাস ওয়াইনে চুমুক দিয়ে একটু ধীরে চোখ নামিয়ে আবার বলা শুরু করে, আমি যাকে ভালোবাসি সে নাদিবা, কিন্তু আমার একটা কথা বলা বাকি ছিল। আঙ্কেল, আমার আসল নাম ইয়েন ফারিস। আমি চাইনিজ হলেও আমার মা বাংলাদেশি ছিলেন এবং মুসলিম ছিলেন। আমার যা মন চাই, আমার মা চায়নায় পড়াশোনা করতে এসে আমার পাপাকে বিয়ে করে, যার কারণে আমার আম্মু বাড়িতে আগুন লাগিয়ে আম্মুর পুরো পরিবারকে পুড়িয়ে দেয়। সেই থেকে আম্মু কখনো বাংলাদেশে যায়নি। তবে এত কিছুর পরেও আম্মু ধর্ম পরিবর্তন করেনি। আমার পাপা খ্রিস্টান ধর্ম পালন করেন আর আম্মু মুসলিম ধর্ম পালন করত। কিন্তু আমার আম্মু আমাকে জন্ম দেওয়ার পরেই মারা যায়। আমার পাপা আমার নাম জাউয়েন রেখেছিল, কখনো এগুলো জানতে দেয়নি। কিন্তু আমি যখন 18 বছরে পা রাখি তখন আমার জন্মদিনে একটা বক্স আমাকে দেয় পাপা, যেটাতে নাকি আমি পেটে থাকতেই আমার আম্মু আমার জন্যে রেখে দিয়েছিল। আমি বক্সটা খুলে একটা ডায়েরি পাই, যেখানে সব কিছু লেখা ছিল এবং আমার একটা নাম রেখে গিয়েছিল, ইয়েন ফারিস। আমি সব পড়ে তখন পাপাকে বলেছিলাম কেন এমন করেছে। তখন পাপা বলে আমাকে হারানোর ভয়ে পাপা আমাকে এইসব বলেনি।
তারপরে আমি নেটে সার্চ দিয়ে ইসলাম সম্পর্কে জানি। সব জেনে আমি সিদ্ধান্ত নেই আমি মুসলিম হব, আর সেই অনুযায়ী আমি মুসলিম হয়ে আমার নাম ইয়েন ফারিস রাখি। যদিও এখনও এটা ঠিক করা হয়নি, তবে নাদিবার সাথে বিয়ে হয়ে আমি তার আগে সব ঠিকঠাক করে নেব। টেবিলে মুহূর্তেই একটা অদ্ভুত নীরবতা। গালিবের হাতের কাপ কাঁপতে থাকে, চোখে বিস্ময়ে ছায়া। গালিব হঠাৎ করে পেছনে হেলান দিয়ে চোখ বন্ধ করে শ্বাস নেয় গভীরভাবে। তাহমিদ একটু দুশ্চিন্তায় গালিবকে বলে, পাপা তুমি ঠিক আছো? ও বলল ওর নাম পারিস। জি ফারিস, ইয়েন ফারিস। গালিব সোজা হয়ে বসে ওয়েটারকে হাত তুলে রাখে। একটা বোতল ওয়াইন, লাল রঙের, সবচেয়ে পুরনোটা নিয়ে আসো এখনই। পাপা তুমি তো বললে তুমি এখন এইসব খাবে না, এটা কি করছো? খারাপ লাগলে মাফ করিস রে তেজ, কিন্তু আমার অবস্থা এখন এমনই। ছেলে মানে এই ইয়েন ফারিস ও নাকি নাদিবাকে ভালোবাসে, আমার বন্ধুর মেয়ে। তাহমিদ ও মুলান দুজনেই চুপসে যায়। গালিব নিজের চোয়াল শক্ত করে বলে, তুই জানিস না নাদিবা আমার বন্ধুর মেয়ে। তুই যদি আমার মেয়ের সাথে প্রেম করতি আমি দিয়ে দিতাম, কিন্তু তুই কিনা আমার বন্ধুর মেয়ের প্রেমে পড়েছিস। আঙ্কেল, ভালোবাসা তো বলে হয় না। নাদিবা কি তোকে ভালোবাসে? না, তাই আপনার সাহায্য নিয়ে নিলয় আঙ্কেলকে পটাবো। গালিব চোয়াল শক্ত করে গলায় কাঁপুনি নিয়ে ফিসফিস করে। তুই তাহলে আমাকে ব্যবহার করতে চাস? গালিবের কথা শুনে ইয়েন ভয় পেয়ে যায়। চারদিকে চুপচাপ পরিবেশ। গালিবের চোখে নেশা, ঠোঁটে এক রহস্যময় হাসি। 1 গ্লাস 2 গ্লাস করে গালিব বেশ কিছু ওয়াইন খেয়ে ফেলেছেন। চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। তারপরে হাসতে হাসতে বলল, তুই চিন্তা করিস না ইয়েন, নাদিবা যেই হোক, তুই যেহেতু আমাকে প্রেম গুরু মানছিস, তোকে হেল্প না করলে কিভাবে থাকি? পাপা তো দেখি পুরা টই হয়ে গেছে। গালিব নাটকীয়ভাবে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ, আমি হিট হয়েছি, কারণ আমি আজ অনেক কিছু জানলাম। আমার বন্ধু নিলয়ের মেয়েকে ভালোবাসে আমার ছেলের বন্ধু ইয়েন ফারিস। গালিব মিষ্টি হেসে ইয়েনের দিকে তাকিয়ে বলে, তোর নামেটা আমার অনেক ভালো লেগেছে রে ইয়েন ফারিস। যেহেতু তুই আমার বন্ধুর মেয়ের প্রেমে পড়েছিস, তো সেই প্রেম তো আমাকে সাকসেস করতে হবে। মুলান গালিবের এই মাতাল অবস্থার কথা শুনে ফিসফিস করে তাহমিদকে বলে, তোর বাবা আজকে রীতিমতো বলিউডের বাবার মতো কথা বলতেছে। এই প্রেমে আমি শুধু গার্ডিয়ান না, বন্ধু হতে চাই ইয়েন ফারিস। আমার প্রিয় ছাত্র প্রেম মিশনে আমি আছি। তারপর গালিব 2 হাত ওপরে তুলে বলে, এই ঘোষণার মাধ্যমে আমি বাংলাদেশে আমাদের পরবর্তী মিশনের নাম দিলাম ইয়েন নাদিবা প্রেমের মিশন। তাহমিদ হেসে গালিবের কাঁধে হাত দিয়ে বলল, পাপা তাহলে এবার আমি একটা কথা বলি। হ্যাঁ, বলে ফেলো জেদ। প্রেমগুরু ফরএভার। এই ড্রিঙ্কসের পরে তোমার প্রেম গুরু দার্শনিক হয়ে গেছে। এত বছরের প্রেম, যন্ত্রণা, বন্ধুত্ব সব মিশে গিয়েছে রে তেজ। আমি শুধু চাই তোরাও যেন সে প্রেমে জিতিস। ইয়েন, তোকে আমি এক কথা বলি, ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। ইয়েনের চোখে জল জমে গেছে। ইয়েন কান্না করতে করতে বলে, আঙ্কেল, আপনি না থাকলে আমি কোনোদিনও এই কথাগুলো বলতে পারতাম না। থ্যাংক ইউ। বারে ঝলমলে আলো, হালকা গান, আর 4 জনের মুখে তৃপ্তির হাসি। আজকের রাত যেন একটা সিনেমার দৃশ্য। এই খুশিতে মুলান আর তাহমিদও ড্রিঙ্কস করে। ড্রিঙ্কস শেষ করে গালিব, তাহমিদ, ইয়েন আর মুলান নেশার ঘোরে ঢলতে ঢলতে বেরিয়ে আসে বার থেকে। ম্যানেজার পেছনে দাঁড়িয়ে এক কর্মচারীকে ডাক দিয়ে বলে, এই লুসেন, ওনাদের গাড়ি করে ঠিকঠাক বাসায় পৌঁছে দিয়ে আয়, স্পেশাল ভিআইপি। স্টাফ এক্সট্রা কেয়ার নিয়ে গালিবদের গাড়িতে বসায়, দরজা বন্ধ করে। গাড়ি ধীরে ধীরে গালিবদের রাজকীয় বাড়ির সামনে এসে থামে। লুসেন দরজা খুলে সবাইকে বের করে দেয়। পাপা একটু স্ট্রং হয়ে থাকো বুঝলা, না হলে আম্মু বুঝে ফেলবে, তো তখন তোমারটা আর আমারটা মিলে একসাথে টামদপ শুরু করে দিবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, আমি ঠিক হচ্ছি। আমি তো এমনি শক্ত, শুধু একটু গোড় লাগলে বেসামাল হয়ে যাই, বাকি সব ঠিক আছে। এই পাপা হাসি থামাও, এত হাসলে গেইটেই ধরা খেয়ে যাব।
আম্মু নাকি আজ রাতের বাগান আড্ডার পর খুশিতে দেরি করে ঘুমাবে বলেছিল। গালিব চোখে একটা হাত দিয়ে বলে, তোর আম্মু তো আমার জান, ওকে আমি সামলাতেই পারি। শুধু দরজায় মুখ যেন এই ওয়াইনের পারফিউমটা যেন না যায়। তাহমিদ গালিবকে ধরে ভেতরে নিয়ে আসে। পেছনে ইয়েন চুপচাপ কাঁধে ব্যাগ ঝুলিয়ে ফিসফিস করে মুলানকে বলে, দেখো আমার হিরো আর প্রেম শুরু, দেখ কেমন ড্রামা করতেছে। এইটা তো ওয়ার্ম আপ রে ভাই, বাকি সিনেমা তো এখনো শুরুই হয় নাই। তাহমিদ গালিবকে যেতে যেতে বলে, পাপা তুমি আজ ইয়েনের সাথে গেস্ট রুমে ঘুমাও। আম্মু জিজ্ঞেস করলে বলবা মাথা ব্যথা করতেছিল তাই বিরক্তি করনি। গালিব নাটকীয়ভাবে চোখ বুজে ফিসফিস করে তাহমিদকে বলতে লাগলো, তাহমিদ, তুই আমার শিষ্য না, তুই আমার উত্তরসূরি প্রেমগুরু 2। পাপা তুমি তাড়াতাড়ি চলো, কালকে তোমার প্রেম মিশনের কাহিনী শুরু। আর আম্মুর কাছে না গিয়ে যেন বেঁচে যাও, সেই মিশনটা আমি চালাইতেছি। মুলান আর ইয়েন বাস থেকে হাসতে হাসতে বলে, ভাই বাসায় ফিরে ড্রামা শুরু করলি। এই ফ্যামিলিতে যদি কেউ প্রেম না করে সেটাই হবে চমক। তাহমিদ কাঁধে গালিবকে ধরে ধীরে ধীরে ঘরের দরজার দিকে নিয়ে যেতে যেতে বলে, পাপা একটু স্ট্রং হয়ে থাকো, আমরা বাঘের গুহায় ঢুকতে যাচ্ছি। এখন ঠিক না হলে তোমারটা আর আমারটা একসাথে কফিনে ঢুকাবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, আমি ঠিক হচ্ছি, একটু ঘুমের ঘোর লাগছে। ঘুমের আগে যদি সারা জীবনের জন্য না ঘুমাতে চাও তাহলে ঘোর থেকে উঠে ঠিক হয়ে দাঁড়াও। হঠাৎ একটা ভয়ানক ঠান্ডা কণ্ঠস্বর যেন শীতল বরফ গায়ে পড়ল। একদম চুপ। তাহমিদ আর গালিব মাথা তুলে দেখে তুবা আর আরিশা দাঁড়িয়ে আছে দরজার সামনে, চোখে অগ্নি জ্বলছে। আরিশার মুখ লাল, ভ্রু কুঁচকে আছে। তুবার ঠোঁট চেপে ধরা কপালের শিরা ফুলে উঠেছে। শাশুড়ি বৌমার এই রূপ দেখে গালিব আর তাহমিদ দুজন সোজা হয়ে দাঁড়ায়। গালিব কান ধরে সরি বলবে, ঠিক সেই সময় কোথা থেকে গান ভেসে আসে। গালিব আর তাহমিদ ডান্স শুরু করে পেছনে মুলান আর ইয়েন দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রামা দেখে। তুবা আরিশা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তাদের বাপ ছেলের বাচ্চামো দেখছে। গান শেষ হয়ে গেল। গালিব সোজা হয়ে দাঁড়াতে চাইছে কিন্তু পারছে না। তুবা রাগী কণ্ঠে বলে উঠল, তাহমিদ, পাপাকে ধরে রাখো। কে বলছে এই কথা? আমি কাউকে ভয় পাই না। আমার হাত উঠে গেলে কোনো মেডিকেল ওকে বাঁচানো যাবে না। পাপা ওটা আমারটা নয়, তোমারটা তাণ্ডব শুরু হয়ে গেছে। তেজ, তুই কোথায়? আমি তো অন্ধকার দেখছি। তুবা সামনে এগিয়ে এসে গালিবের কলার ধরেই বলে, তুমি এই শরীর নিয়েও ড্রিঙ্ক করেছো? আসলে আম্মু আমি মানে পাপাকে না। তামিদ ভাই আপনি নেশা করেছেন? আরে না না, মানে একটু মানে সেইভাবে না, আসলে পরিস্থিতি। প্রেমগুরু পাপার প্রেমিক শিষ্য তো। একদম চুপ। একটাও ঠিক মতো কথা বলতে পারছো না। তাহমিদ, এখন আগে তোমার পাপাকে নিয়ে আসো ভেতরে, পরে দেখা যাবে কে কার শিষ্য। আমি বলেছি এই ফ্যামিলির ড্রামা দিয়ে একদিন সিনেমা শেষ হবে। ভাই আমাদের কি এখন চুপচাপ ব্যাকডোর দিয়ে পালানো উচিত? না না না, এখনও তো প্রেম শুরু। আমার প্রেম মিশনে সাহায্য করবে আমি যখন পারিবারিক। তাহমিদ গালিবকে সোফায় বসিয়ে দেয়। তুবা হাত গুজে দাঁড়িয়ে থাকে, একটুও কথা না বলে। তাহমিদ ধীরে ধীরে বলে, আম্মু সত্যি কথা বলি, পাপা শুধু তোমার কথাই বলছিল, নেশার মধ্যেও বলছিল তোর আম্মুই আমার জান, আমি শুধু ওকেই ভালোবাসি। তুবার চোখ নরম হতে থাকে। গালিব চোখ বন্ধ করেই বলে, তুই মিথ্যা বলছিস। আমি বলছিলাম আমার বান্ধবী জেনির কথা। পাপা সাইলেন্ট মোডে থাকো প্লিজ। তামিদ ভাই আপনি নিজেও তো টলছিলেন, ওটা কি আবেগের ঘোর? আবেগ ছিল, কিন্তু সেটা তোর জন্য বেবি। বেবি আরিশা একটু হেসে মুখ ঘুরিয়ে নেয়। তুবা গালিবের মাথায় বালিশ দিয়ে দেয় আর বলে, আগামীকাল এই নিয়ে কথা হবে, এখন সবাই ঘুমাও। আর তোমাদের তিনজন, তাহমিদ, ইয়েন, মুলান, তোমরাও নিজের ঘরে যাও। কাল সকালেই শুনতে চাই সবটা। সবাই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। তাহমিদ আরিশার কানে কানে ফিসফিস করে, তাণ্ডবের পর শান্তি আরো বেশি মিষ্টি হয়, বিশ্বাস করো। ঘরে চল, দেখাচ্ছি। তোমার আর মামার মিলটা আমি আজ বুঝেছি দুজনই ড্রামা কিং। দাঁড়া, দেখাচ্ছি মজা। সকাল 10টা। বাড়ির ড্রয়িং রুমে অদ্ভুত এক নিস্তব্ধতা। তবে সেই নিস্তব্ধতা ভাঙল তুবার ঠান্ডা কণ্ঠে। তাহমিদ, গালিব, সোফায় বসো। তাহমিদ তাড়াহুড়ো করে এসে বসলো। গালিব ভাই তুলে বলল, সুইট হার্ট, সকালে তো একটু চা খেতে দাও আগে।
তুবা গ্লাসে পানি এগিয়ে দিয়ে বলে, চা পরে হবে, এখন আগে জানি কাল রাতে কি হয়েছিল। আমরা একটু বাইরে গেছিলাম ফ্রেশ হবার জন্য আম্মু, এতটুকুই। তুবা চোয়াল শক্ত করে তাহমিদের দিকে রাগের দৃষ্টিতে চেয়ে বলল, ওটা আমি জানি, কিন্তু তোমরা মাইন্ড ফ্রেশ করার জন্য একটা বারে গেলে কেন? গালিব মুখে হালকা হাসি এনে সিরিয়াস মুডে তুবাকে বলল, সুইট হার্ট, আমি আসলে ইয়ানের একটা ইমোশনাল কনফেশন শুনছিলাম, ওর জন্যই গেছিলাম। আমি তো ওদের গার্ডিয়ান, ভালো বন্ধু। ভালো না হলে তাদের পাশে থাকবো কিভাবে? তুবা চোখ সরু করে গালিবের দিকে তাকায়, রাগী কণ্ঠে বলল, তাহলে তুমি বলছো তুমি গার্ডিয়ান মোডে ওয়াইন খেয়েছো? গালিব মুখ ঘুরিয়ে বলে তুবার কানে কানে বলল, তুমি তো জানো আমি ড্রিঙ্ক করে কন্ট্রোল হারালে ড্রামা করে ফেলি। কিন্তু কাল রাতে আমি ইয়েনের পাশে ছিলাম। সে একটা মেয়েকে ভালোবাসে। ওর নাম শুনলে তুমি নিজেও চমকে যাবা। কে? নাদিবা। তুবা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায় তাহমিদের এমন কথা শুনে। নাবিদা নীলাপুর মেয়ে। জি আন্টি, আমি ওকে সত্যিকারের ভালোবাসি। আমি চেয়েছিলাম আগে আঙ্কেলকে বলি, উনি বললেন উনি আমার গার্ডিয়ান না বন্ধু। তুমি জানো নিলয় ভাইয়া কেমন রাগী? ও রাজি হবে তোমার মনে হয়? আমি কথা বলবো নিলয়ের সঙ্গে। এখন তো আমি মিশন ইয়েন নাবিলা প্রেম শুরু করে দিয়েছি। তুবা কপালে হাত রেখে বসে পড়ে। এইদিকে ছেলে নেশা করে ঘরে ফেরে, আর একদিকে বর লাভগুরু হয়ে মিশন চালায়। আর আমি কি সেই মহান মা বউ যেসব সহ্য করে যাব? আম্মু, তুমি না হলে পাপা আর আমি আজ জাহান্নামে থাকতাম। আরিশা সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল, তামিদ ভাই একটু বেশি বলছেন না? জাহান্নাম নয়, ওটা তপ্ত প্রেমের আগুনে পোড়া ফ্যামিলি বলা যায়। মুলান ফিসফিস করে ইয়েনকে বলে, ভাই এই ফ্যামিলিকে নিয়ে সিনেমা করলে আমি মেন ক্যামেরাম্যান হব। না ভাই, তুই ডিরেক্টর হ, আমি হিরো, নাদিবা হিরোইন। তুবা গভীর দৃষ্টিতে গালিবের দিকে তাকায়, তারপরে বলে, এবার সিরিয়াসলি বলো, তুমি ঠিক আছো তো? শরীরের অবস্থা নিয়ে একটু চিন্তায় ছিলাম। গালিব এক চুমুক চায়ে দিয়ে হেসে তুবাকে বলে, তুমি থাকলে আমি তো সব সময় ঠিক। তবে এখন আমার একটা দায়িত্ব, ইয়েনের প্রেমে সফল করতে হবে, কারণ ভালোবাসা মানেই যুদ্ধ। চায়ের কাপের ধোঁয়া তখনও আকাশে ভাসছে। গালিব তুবার সাথে কথা বলছে, ঠিক সেই মুহূর্তে সিঁড়ির কাছে ভেসে এলো গম্ভীর কণ্ঠস্বর, তোর আবার নতুন কি দায়িত্ব গালিব? সবাই তাকালো সিঁড়ির দিকে। নিলয় দাঁড়িয়ে আছে, মুখ ঠান্ডা অথচ ধারালো হাসি। গালিব দাঁড়িয়ে গেল। তোর কথাই হচ্ছিল, আয় এদিকে আয়। নিলয় সিঁড়ি বেয়ে এসে চেয়ারে বসে গালিবকে উদ্দেশ্য করে বলে, তুই তো এখন ব্যস্ত, লাভ করু আমার মেয়েকে বিয়ে দিবি ইয়েনের সাথে, তাই তো? আমি ভাবছি তোর এই পবিত্র দায়িত্বে আমি একটু বাধা দিই, কি বলিস? ঘরে নিস্তব্ধতা। তাহমিদ ফিসফিস করে তুবার কানে আস্তে করে বলে, আম্মু, মনে হচ্ছে এবার পাপাটা গেল। চুপ করে বসে থাকো, এইটা পুরান বন্ধুদের এলিট ক্লাসিক যুদ্ধ দর্শক হয়ে উপভোগ করো। গালিব নিলয়ের সামনে এগিয়ে নিলয়ের পাশে এসে বলে, নিলয়, তুই তো জানিস আমি তোর শত্রু না, বরং আমি তোকে এমন একটা জামাই দিতে যাচ্ছি যে তোকে তো সম্মান দিবেই, তোর মেয়েটাকেও জীবনের সবচেয়ে বেশি ভালোবাসবে। ইয়েন, সে আমার ছেলের থেকেও বেশি ভরসাযোগ্য। তুই তো হিরো রে গালিব, সিনেমার ডায়লগ কইছস। তোর মুখে এত মধুর কথা শুনলে তুবার তো গলায় মধু জমে যাওয়ার কথা। জমে না ভাই, আমি গরম পানি নিয়ে গালগেল করে ফেলি। গালিব এবার গম্ভীর হয়ে যায়, তারপরে এগিয়ে এসে বলে, নিলয়, আমি সিরিয়াস। নাদিবা আর ইয়েন যদি একে অপরকে পছন্দ করে, তোদের প্রাইভেট ফ্যামিলি হিসাবে বাদ দে। ভালোবাসা বয়স দেখে না, ব্যাকগ্রাউন্ড দেখে না, শুধু দেখে মন। আর ইয়েন আমার ছেলের বন্ধু, আমার ছেলের থেকেও ভদ্র, কেয়ারিং। তুই ভাবিস আমার মেয়ে তোর ওই প্রোটেকশন সার্কেলের ভেতর ভালো থাকবে? তোর মেয়ে শুধু ভালো থাকবে না, রাজার মেয়ের মতো থাকবে। আর আমি গালিব থাকবো ইয়েনের আর নাদিবার প্রেমের প্রহরী হয়ে। তুই যা বলিস সব সময় তা করে ফেলিস গালিব, কিন্তু ভুলে যাস না আমার মেয়েটার চোখে জল আমি কখনো সহ্য করতে পারবো না।
ইয়েন যদি এক বিন্দু কষ্ট দেয় আমি তাকে ছাড়ব না। আঙ্কেল, আপনি ইয়ানকে জানেন না। ওর চোখ নাদিবার নাম শুনলে পানি চলে আসে। ও নিজের বেস্ট ফ্রেন্ড, ওর দেশ, ওর পড়াশোনা সব কিছুর আগে নাদিবাকে রাখে। ঠিক আছে, তোর কথাতে আমি ইয়েনকে মেনে নিব। আমি ইয়েনকে মানব, কিন্তু মনে রাখিস গালিব, প্রেমের যুদ্ধে ঢুকলে তলোয়ার হাতে রাখতে হয়, সাবধান করে দিলাম। তলোয়ার তো এক হাতে নয় ভাই। তুই থোবা সবাই মিলে প্রেম রক্ষা করব। এবার চল, মিশন শুরু হোক। সবার মধ্যে আনন্দ থাকলেও একটা টেবিলে একটু ভিন্ন রকম দৃশ্য। গালিব আর নিলয় মুখোমুখি বসে, হাতে হালকা চায়ের কাপ, চারপাশে হালকা আলো, কিন্তু তাদের চোখে চিন্তার ছাপ। দোস্ত, তুই একটু খুলে বলতো, ইয়েনের কাহিনীটা আমি ঠিক বুঝতেছি না। ও তো আমাদের ধর্মের না, তাহলে তুই কেন আমার মেয়ের বিয়ে ওর সাথে দিতে চাস? গালিব নিঃশ্বাস ছেড়ে নিলয়ের কানের কাছে এসে বলল, ইয়েন চাইনিজ হলেও ও কিন্তু মুসলিম এটা তুই জানিস না। ওর মা একজন খাঁটি বাংলাদেশি মেয়ে, আর ইয়েন যখন জানতে পেরেছে ওর মা একজন মুসলিম, ও ঠিক সেই মুহূর্তে থেকেই ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। দোস্ত, আমি চাই আমার বাচ্চারা ভালো থাকুক, আর নাদিবা এখানে অনেক ভালো থাকবে, তুই দেখে নিস। আমি তো চাই আমার বাচ্চারা ভালো থাকুক। তহমিদের সবচেয়ে কাছের বন্ধু মোলান আর ইয়েন। আর আমি তোকে সত্যি বলি, এই ইয়েন ছেলেটা নাদিবাকে এমনভাবে ভালোবাসে আমি দেখে অভিভূত। আমি শুরুতে চমকে গিয়েছিলাম, কিন্তু ইয়েন চোখের দিকে তাকিয়ে যখন বলল আমি ওকে ভালোবাসি আঙ্কেল, তখন আমি কিছুতেই না বলতে পারিনি। আমি তো শুধু পিতা নই নিলয়, আমরা বন্ধুও তো। আজ যদি নাদিবা আমার মেয়ে হতো, আমি চাইতাম কেউ এমন করে ভালোবাসুক আমার মেয়েটাকে। ইয়েন ওর জন্য সব কিছু ছাড়তে রাজি। নিলয় চুপ করে কিছুক্ষণ বসে থাকে, চোখে মুখে চলতে থাকে হাজারো হিসাব, হাজারো ভাবনা। তারপর নিঃশব্দে বলে, তুই ঠিক বলেছিস গালিব। আমি যদি ওদের ভালোবাসাকে অস্বীকার করি, তাহলে আমার নিজের কন্যার সুখকে অস্বীকার করা হবে। আমার মেয়ে যদি সত্যি ভালো থাকে ওর সঙ্গে, তাহলে ওর পাশে থাকার অধিকার ছেলেটার প্রাপ্য আছে। তুই নাদিবাকে নিয়ে আইসাই নাই, আমি ওদের প্রেমের মিশনের জন্য রেডি। তাহলে আমার একটা প্ল্যান করি। আমার মেয়ে যখন বলবে বাবা আমি ওকে পছন্দ করি, তখন আমার মুখে মুখে না 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 বলতে থাকবো। ওকে, ডিল ডান। এবার আমরা বাবারা একটু গেম খেলি বাচ্চাদের সাথে। আমি তাহলে একটা সারপ্রাইজ তৈরি করি। ইয়েন কিন্তু এখনো জানে না নাদিবা ইয়েনকে ভালোবাসে কিনা। ইয়েন আগে তোকে রাজি করাতে চেয়েছে, তারপরে নাদিবাকে। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। এখন না হয় প্রেম গরুর সাথে একটু মিশনে জড়ানো যাক। নিলয় গালিবের কথা মতো নাদিবাকে নিয়ে আসার ব্যবস্থা শুরু করে দিল। গালিব অনেক খুশি, নতুন করে জীবন ফিরে পাওয়া উপলক্ষে আজ আবার নতুন করে দুটো জীবন এক হচ্ছে গালিবের জন্য। নিলয় সব কিছু ঠিক করে গালিব সহ সবার কাছাকাছি চলে আসলো। নিলয় তাহমিদের কাছে এসে তাহমিদের কাঁধে হাত রাখে। আমি তোদের এই প্রেম মিশনে সামিল হতে চাই তাহমিদ, কারণ প্রেম যদি সত্যি হয় তাহলে তাকে দূরে রাখা মানে অন্যায়। নিলয়ের এই কথা শুনে বসে থাকা সবাই অবাক হয়ে যায়। গালিব কি জাদু করলো যে নিলয় একবারে রাজি হয়ে গেল? তুবা নীলা সবাই খুশি। ইয়েন হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে, আর কিছু না বলে একদম কাঁপা কণ্ঠে বলে, আমি আপনার এই উপকার কোনোদিন ভুলবো না বাবা। আমি আজ সবার সামনে কথা দিলাম, আমি কখনো নাদিবার চোখে জল আসতে দিব না। নিলয় মুচকে এসে বলে, তাহলে আর দেরি কেন, প্রেম মিশন শুরু করো। এবার তোদের প্রেমে আমি আর নিলয় দুজনই অফিসিয়াল সাপোর্টার। শুধু শর্ত একটাই, আর কোনো গোপনে বাড়ি যাওয়া চলবে না, নইলে আমার অপারেশন চলবে সব প্রেম মিশনে। ঠিক আছে গালিব, তুই আমাকে আর জিশানকে সাথে নিবি, তাহলে আর নেই কোনো বাধা। বুড়াকালে ভীমরতি ধরছে তাই না? আরে কেমন বাপরে, নিজের মেয়ে নাকি প্রেম মিশনে সাপোর্ট করে? আপু, এটা জেনারেশন চেঞ্জ, এর সাথে সাথে আমার বাবারাও একটু আপডেট হয়েছে। আজ গালিব ভাইয়া আছে বলেই আমি অনেক পেয়েছি। আমার তো সাহস ছিল না তাদের কাউকে বলার, সেখানে এখন কার বাচ্চারা
অশান্ত সাহস করে বলতে তো পারছে। নিলয় জিসানের দিকে তাকিয়ে বলে, তুই তো ভেতর ডিম ছিলি ভাই, না হলে প্রেমিককে কি কেউ ওই রকম বিপদে ফেলে? ভাগ্যিস প্রেমগুরু সবটা জানতো, না হলে আজ তো তুই দেবদাস হয়ে রাস্তায় ঘুরে বেড়াতি। নিলয়ের কথা শুনে সবাই হেসে দেয়। জিসান তখন সবার উদ্দেশ্য করে বলে, কাল একটা ছেলেদের পার্টি হবে, আর সেই পার্টির সব বিল আমি দিব। সেখানে নো মহিলা টিম অ্যালাউ। কাল রাতের মতো যদি সব কয়টা টাল হয়ে বাড়ি ফেলো, তাহলে তোমাদের একদিন কি আমাদের একদিন। কি করবে শুনি? তোবা তো কিছু করেনি, আমি সব কয়েকটারে সুইমিং পুলে ডুবিয়ে রাখবো। সেটা কালকে দেখা যাবে। রাঙা বউ, আজ আমি অনেক খুশি। তাই এই খুশিতে নেই কোনো মানা। আজ অনেক দিন পরে আবারও এই খুশিটা ফিরে পেয়েছি আমি। বিকাল 5টা। 5জন বসে আছে ছাদে। চা, ঝালমুড়ি, হাসি মজা আর টিপ্পনিতে জমে উঠেছে আড্ডা। তাহমিদ আরিশাকে হালকা ঠেলে মজা করে বলে, হার্ডস্টম, তুই সারাদিন নিজের রাগ নিয়েই ব্যস্ত থাকিস কেন বলতো? তুমি আর আগের মতো সময় দাও না, তাই এখন এইসব কথা বাদ। তোমার ইয়েন ভাইয়ার সাথে কিছু কথা আছে। দেখো, শুরু হয়েছে ইয়েনের 12টা বাজার ক্ষণ। চুপ করো, আমি ভিডিও করে রাখছি, নাদিবাকে দেখাবো। ইয়েন ভাই, একটা কথা বলবো? না মানে? হ্যাঁ মানে কি বলবা? আপনি কি জানেন, মুলান ভাইয়া গতকাল স্বপ্নে দেখেছি আপনি বিড়ালের মতো মিউ মিউ করছেন। ভাই সত্যি বলতেছি, কানে তোর সেই মিউ শুনে আমি ঘুম ভেঙে উঠে বসেছিলাম। ইয়েন অগ্নিমূর্তি হয়ে সবার দিকে চেয়ে আছে। তোমরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে ছাড়বা একদিন। এর জন্যই তো আপনাকে জ্বালানো এত মজার। ইয়ান, সত্যি করে বলতো, তুই স্বপ্নে নাদিবার ভয়ে মিউমিউ করিসনি তো? মানে আমি তো এখনো ঠিকভাবে। আহারে, আবার লাজুক ছেলে দেখি লজ্জাও পায়। সবাই হেসে গড়াগড়ি, আর ইয়েন তখন তেলে বেগুনে জ্বলে পুড়ে খাক। ঠিক সেই সময় অফিস থেকে ফোন আসে, যার কারণে তাহমিদ আড্ডা ছেড়ে তাড়াতাড়ি অফিসে চলে যায় আর সবার উদ্দেশ্যে বলে, তোমরা এখন আড্ডা দাও, আমি খুব তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসব। 4জন আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। আরিশা নিজের রুমে গিয়ে তাহমিদের জন্য অপেক্ষা করছে। রাত 12টা। আরিশা চুপ করে বসে আছে, চোখে রাগ, ঠোঁট কামড়ানো। তাহমিদ অফিস থেকে এখন ফিরল। আরিশা তাতে ভীষণ বিরক্ত। তাহমিদ দরজা বন্ধ করে কাছে এসে বলে, আবার রাগ করছিস? তুমি জানো না আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি? একটা বড় মনে পড়েনি তোমার আমাকে? তুই তো জানিস আমি এখন পাপাকে একটু রিল্যাক্স দেখতে চাই, তাই একটু অফিসে যাওয়া আসা করছি। তাহলে তুমি আর আমাকে আগের মতো ভালোবাসবে না? তাহমিদ ধীরে ধীরে আরিশার কাছে এগিয়ে আসে আর দেওয়ালে আটকে দেয় আরিশাকে। কানে ফিসফিস করে বলে, তুই আমার সব, তোর রাগ, তোর চোখ, তোর ঠোঁট সব আমার। তোকে ভালোবাসবো না তো আর কাকে ভালোবাসবো? আর এই মুহূর্তে আমি তোর মুড একদম পাল্টে দিতে যাচ্ছি। তুমি পেছাও, আমি রাগ করছি। আমার এখন মুড ঠিক করতে হবে না তোমার। তাহমিদ আরিশার গা ঘেঁষে কানে ফিসফিস করে বলে, তুই রাগ করেছিস খুব ভালো। রাগে মেয়েরা চিৎকার করে, আর আমি চিৎকার বন্ধ করাতে খুব ভালো পারি। তুই জানিস না, রেগে গেলে তোর মুখটা কী রকম লাল টমেটো হয়ে যায়, আর তোর গলায় সেই কাঁপুনি আমাকে পাগল বানায়। তুমি পাগল? তোর জন্যই পাগল। আর আজ তুই এই রাগ নিয়ে আমার বুকে ছাড়া ঘুমাতে পারবি না, আমি গ্যারান্টি দিচ্ছি। তারপর তাহমিদ আলতো করে আরিশার ঠোঁটে চুপচাপ একটি চুমু দেয়, যেখানে রাগ, ভালোবাসা আর অধিকার সব একসাথে মিশে যায়। সকালে গালিবদের ভিলাতে তাহমিদ চোখ কসলাতে কসলাতে বেরিয়ে এসে দেখে নাদিবা বসে আছে। তাহমিদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। নাদিবা, তুই এখানে কিভাবে এলি? নাদিবা একটু লাজুক হেসে নিলয় আর গালিবের দিকে তাকিয়ে বলে, সারপ্রাইজ। চাইনিজ সকালে সূর্যটা একটু আলতো ভিলার সামনে ছোট্ট বাগানে ঘাসে শিশির জমে আছে। ইয়েন চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায়, কাজের কিছু নিয়ে ভাবছিল। হঠাৎ পেছন থেকে ভেসে আসে এক মিষ্টি গলা। হ্যালো ইয়েন ভাই। ইয়েন এক ঝটকায় পেছন ঘুরে তাকায়, আর সেখানে দাঁড়িয়ে নাদিবা নীল ডেনিম আর অফ হোয়াইট কুর্তিতে, চোখে নরম লাজুক হাসি। ইয়েন হতভম্ব। 3 সেকেন্ড চুপ, 4 সেকেন্ড নিঃশ্বাস আটকে থাকা, 5 সেকেন্ড পর মুখ দিয়ে বেরোয়। নাদিবা? এক ঝটকায় দাঁড়িয়ে যায় নাদিবার সামনে, চোখ দুটো এক মুহূর্তে ছলছল করে ওঠে। তুমি সত্যি আসছো? এটা কি স্বপ্ন না বাস্তব? নাদিবা হালকা আসে, তারপর
মাথা নিচু করে বলে, যদি স্বপ্ন হতো তাহলে আমি চাইতাম এটা কখনোই না ভাঙুক। ইয়েন এতটাই আবেগে ভেসে গেছে যে কিছু বলতে পারছে না। তাহমিদ, গালিব, তুবা সবাই পেছন থেকে দাঁড়িয়ে দেখছে এই সুন্দর মুহূর্তটা। ইয়েন কাপা গলায় বলে, আমি ভেবেছিলাম তোমাকে শুধু স্বপ্নে দেখতে পারবো, কিন্তু তুমি বাস্তবে এসে আমার সামনে দাঁড়িয়েছো। আব্বু হঠাৎ করে বলল তাই চলে আসলাম, আর আমারও তোমার দেশ দেখার সৌভাগ্য হয়ে গেল। এবার আমার করে রেখে দিব, একদম নিজের করে। এই দৃশ্য দেখে আমি এখন অফিসিয়ালি লাভগুরু ব্যাডকে পরিধান করছি এখন। এই একটা ছেলের জন্য সারপ্রাইজ এত ইমোশনাল হতে পারে তা ভাবিনি। এই মুহূর্তগুলো মানুষ সারা জীবন মনে রাখার মতো। ভালোবাসা যদি এমন হয় তাহলে সেটা সত্যিই ভাগ্য। ইয়েন আর নাদিবা চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে। সেই নীরবতা, সেই নিঃশব্দ ভালোবাসা, যেটা হাজার শব্দের চেয়েও গভীর। হঠাৎ নাদিবা নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট চাইনিজ রেড এনভেলপ বের করে বলে, এটা তোমার জন্য, খুলে দেখো। ইয়েন কৌতূহলী হয়ে হাতে নিয়ে খুলে দেখে ভেতরে ছোট্ট একটা চিরকুট, হাতে লেখা, ইফ ইউর হার্ট ইজ স্টিল ব্লাস্ট ফর মি, দেন আই অ্যাম রেডি টু ওয়ার্ক উইথ ইট। ইয়েন কিছুক্ষণ দেখে থাকে, তারপর নিজের বুকের ওপর হাত রেখে আসতে বলে, দেন টেক ইট ইজ অলওয়েজ ইয়োর্স। বিকেলের দিকে তাহমিদ, ইয়েন, নাদিবা, আরিশা, মুলান, রিহানা সবাই বাগানে একসাথে সময় কাটাচ্ছে। তুবা কিচেনে ঢুকেই হাঁক দেয়, তাহমিদ, আরিশা, একবার সবাই নিচে এসো, কে এসেছে দেখে যাও। আরিশা প্রথমে সিঁড়ি দিয়ে নেমে আসে। 3 ধাপ নামতেই চোখ আটকে যায় দরজার সামনে দাঁড়িয়ে আছে জাবিন। হালকা লাল সালোয়ার, পাশে তার হাসি মাখা স্বামী, আর তাদের সাথে একজন তরুণ, গম্ভীর চেহারা, চোখে অদ্ভুত মায়া। আপু, চিৎকার করে ছুটে যায় আরিশা। জাবিন এক ঝটকায় বোনকে জড়িয়ে ধরে। 4 বছর হয়ে গেল, 2 বোনের দেখা নেই। বিয়ের পর বিদেশে চলে যাওয়ায় জাবিনের সাথে আর দেখা হয়নি, শুধু ফোনে কথা হতো সবার সাথে। আর আজ কোনো ফোন বা বার্তা না দিয়ে হঠাৎ চলে এসেছে। তাদের জড়িয়ে ধরা যেন থামতেই চায় না। তাহমিদ নিচে নেমে সে থেমে যায়, মুখে বিস্ময়। যাবেন, তুই কখন এলি? জাবিন হাসি মুখে বলে, এই তো মাত্র। এই তুই এত বড় হয়ে গেছিস। আমার বিয়েতেও তো পুরো হ্যাংলা ছিলি, কিন্তু এখন তো দেখি মামার পুরো কপি হয়ে গেছিস। তাহমিদ মুচকে এসে বলে, বড় হব না, এখন আমি বিয়ে করেছি আর কয়দিন পরে বাবা হব, তাই বড় হয়ে গেছি। তাহমিদের এমন কথায় আরিশা লজ্জা পেয়ে যায়, কিন্তু তাহমিদের সেদিকে কোনো কিছু যায় আসে না। তুবা আর গালিব এসে জাবিনকে দেখে আবেগে ভরে যান। কেমন আছো? আলহামদুলিল্লাহ ফুপি, ভালো আছি। জাবিন জামাইকে পরিচয় করায় সবার সাথে। সেই বিয়ের দিন দেখা হয়েছিল, তাই কোনো কিছুই মনে নেই। ইনি আমার হাজবেন্ড, আর সাথে যিনি আছেন উনি আমার কাজিন দেবর সাইফ। তাদের দেখে মুলান আর ইয়েনও হাসি মুখে এগিয়ে আসে। সাইফ চুপচাপ, ঠোঁটে হালকা হাসি। তার চোখগুলো যেন খুব নীরব, কিন্তু গভীরভাবে সব পর্যবেক্ষণ করছে। আরিশা তখনও চোখ মুছছে। আপু কেন জানালে না যে আসছো? জাবিদ হেসে মাথায় হাত বুলিয়ে বলে, তোমাদেরকে চমক দিতে চেয়েছিলাম। তোর হাসিটা নিজের চোখে দেখতে চেয়েছিলে। এমন সময় গালিব এসে বলে, তুই একদম ঠিক করেছিস জাবিন, এই বাড়িতে আবারও জীবন ফিরেছে তোদের দেখে। তুমি তো একেবারে আগের মতোই আছো গালিব মামা। তুবা এক চোখে তাকিয়ে বলে, নাটক কম করো, অনেক পাল্টেছো উনি। সবাই হেসে ওঠে। তাহমিদ জাবিনের জামাইয়ের সাথে আলাপ করতে করতে বলে, আপনাদের আসার সময়টাতে যে সব কিছু এত সুন্দর মিলল, মনে হয় কিছু ইঙ্গিত আছে। কখনো কখনো আগমনের সময়টাতেই গল্প শুরু হয়। আর ঠিক তখনই সাইফ এক কোণে দাঁড়িয়ে এক ঝলক চোখ রাখে আরিশার দিকে। সবাই বসার ঘরে গল্প করছে, সাইফ এক কোণে বসে চুপচাপ আরিশার দিকে মাঝে মাঝে তাকিয়ে থাকে। গালিব হালকা চোখ টিপে সব বুঝে ফেলে। গালিব তাহমিদকে পাশে টেনে চুপি চুপি বলে, এই যে প্রিন্স চাইনা, তুই কি তোর জিনিস ঠিক মতো পাহারা দিচ্ছিস? পাপা, কিসের জিনিস এইসব আবার কি? তোর ঘরের দুলালি আমার বৌমা আর কি। আমি এই সাইফ নামক মানুষটার দৃষ্টি লক্ষ্য করেছি। এভাবে কেউ চাঁকে তেকেতে চোখ দিয়ে ঘৃণী তোলে? ও বুঝেছি পাপা, তুমি আজ আবার ডিটেকটিভ মোডে আবারও কাউকে সন্দেহভাজন বানিয়ে ফেলছো। ছেলে আমি ছোটো থেকে রোমান্সের
রাডার ছিলাম। এই চোখ ফাঁকি দেওয়া যায় না। সেই যে ছায়ের কাপে চুমুক দিয়ে ও একটুখানি তাকালো আর তোর আরশিয়ে একটু চুল সরালো, ব্যাস কেমিস্ট্রি শুরু। পাপা, আম্মুদের মেয়েলি ড্রামা কম দেখি, এবার তোমার নাটক শুরু। আর তাছাড়া সাইফ তো কিছু বলেনি। না বললেই কি, আমি যখন গালিব ইয়ং ছিলাম মেয়েরা আমায় দেখে লাজুক হতো। এই যে উল্টা, ছেলেটার চোখের মধ্যে হাইওয়ে বানাই। তাহলে কি করব পাপা? বউকে পাহারায় রাখতে সিসি ক্যামেরা লাগাবো? গালিব সিরিয়াস মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে। না, দরকার হলে তুই বউয়ের পাশে একটা বড় বালিশ ফেলে বসে থাকবি। আর সময় তো দুটো, লাভলি লাভলি লাইন জার, যাতে কারো ঢোকার পথ বন্ধ থাকে। তাহমিদ হাসতে হাসতে পেট চেপে ধরে বলে। পাপা সত্যি বলছি, তুমি না থাকলে এই বাড়ির বিনোদন বিভাগ একদম শুকিয়ে যেত। হেসে লাভ নাই, আমার কথা কানে নেই। সাইফের চোখে আমি তরঙ্গ দেখি। আর তোদের বিয়ে হয়েছে ঠিক, কিন্তু বর্ষা সেটা তো আর রেজিস্ট্রিতে লেখা থাকে না। পাপা, তুমি না থাকলে আমার সংসার রক্ষা পেত না। তোকে তো শুধু আমাকে না, তোর আম্মু আর তোর শাশুড়িও রক্ষা করতে হবে। তা না হলে তাণ্ডব শুরু হয়ে যাবে। সন্ধ্যার সময় সবাই বসের ঘরে রিল্যাক্স করছে। আরিশা একটা চাদর গায়ে দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। সাইফ দূর থেকে একবার তাকায়, তারপর ধীরে ধীরে এগিয়ে যায়। সেটা দেখে তাহমিদের কপালে ভাঁজ। গালিব সেটা লুফে নেয়। মজা শুরু হয়ে যায়। তাহমিদ চোখ সরু করে গলা নামিয়ে বলে। এই ছেলেটা আমার বউয়ের পাশে কেন? গালিব চায়ের কাপে চুমুক দিয়ে নাটকীয়ভাবে বলে। আহারে হাওয়া বদল, তুই তো জানিস না এই বয়সী ছেলেরা বাতাসের দিকে দেখে না, দেখে কার পাশে বসলে বাতাস মিষ্টি লাগে। পাপা প্লিজ ফানি হতে যেও না, আমি সিরিয়াস। হাই হাই, তোর চোখে তো আগুন। এই যে পেঁচা টাইপ মুখ করে বসে আসিস, কাউকে কড়া নজরে দেখেছিস? এটাই তো জেলাসি রে তেজু। আমি জেলাস না, আমি শুধু বললাম ও কেন আমার ওয়াইফের 4 হাত দূরে এসে দাঁড়ালো। আহা, 4 হাত বলছিস? কবে যে 4 আঙ্গুল দূরত্বে দাঁড়ানো দেখবি, তখন তো ছাদ ফাটিয়ে মারামারি করবি। পাপা, তুমি না থাকলেই ভালো থাকতাম। তুমি সব সময় আগুনে ঘি ঢালো। কিন্তু আগুন না থাকলে তো গিডালার মজাই আসতো না, তাই না? আমি এখন গিয়ে সাইফকে বলে আসি, বারান্দায় দাঁড়ানোর বয়স তোমার নয়, ভেতরে এসে খিচুড়ি খাও। বাহ বাহ, বউ বাঁচাতে এমন উৎসাহী স্বামী, কত ভালো। কিন্তু একটা কথা বলি। আবার কি? যদি তুই এত ভালো করে পাহারা দিতে পারিস, তাহলে তোর এই রাজকন্যা বারান্দায় একা দাঁড়াই কেন? পাফু পাশে তুই কেন নেই বল আমাকে। আমি ভাবছিলাম একটা মুভি চালু করব। মুভি চালাতে গিয়ে বউ না চলে যায় অন্য স্ক্রিনে, সেটা নিয়ে বাব আগে। পাপা, তুমি না থাকলে জীবনে এত ড্রামা হতো না। আর তুই না থাকলে ড্রামার জন্য থিয়েটার বানিয়ে ফেলতাম আমি। গালিব, তোর 1 নম্বর শত্রুর চোখ ধরলেই রাডারে ধরা পড়ে। দূর থেকে সব দেখে তুবা হালকা পায়ে হেঁটে আসছে। গালিব আর তাহমিদ তো নিজেদের জগতে ভূত। তুবা পেছন থেকে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মুখে বিস্ফোরণটাই ফাঁসি, চোখে আগুনটাই রাগ। গালিব তাহমিদকে ফিসফিস করে বলছে। তেজ, কিছু একটা কর আব্বা, না হলে আমার বৌমা সাইফের আকাশে ওড়াল দিবে। তাহমিদ খান তেজ বেঁচে থাকতে ওই সাইফের এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। তুবা হঠাৎ পেছন থেকে গলা নামিয়ে বাবা ছেলের উদ্দেশ্যে বলে। বাবা ছেলে মিলে সেই তখন থেকে বারান্দার দিকে তাকিয়ে কি উপন্যাসের চ্যাপ্টার চালাচ্ছে কে জানে। গালিব হঠাৎ তুবার আওয়াজ শুনে চমকে যায়, প্রায় ঝাঁপ দিয়ে ওঠে। মাগো, ভূত! তাহমিদ তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। আম্মু, তুমি এভাবে কেউ ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া এন্ট্রি নেয় বলো? পেছনে তাকিয়ে দেখে তুবা দাঁড়িয়ে আছে। তুবা ভ্রকুচকে 2 হাতে কোমর চেপে গালিব আর তেজের দিকে তাকিয়ে অগ্নিদৃষ্টি নিয়ে বলে। ব্যাকগ্রাউন্ড মিউজিক কি লাগবে নাকি? সেটেলড দিয়ে পিঠে মিউজিক বাজাবো? আরে আরে সুইটহার্ট, এই পিচ্চি ছেলেটা জেলাস হয়ে গেছে। আমি তো শুধু একটু গাইড করছিলাম। তাহমিদ গালিবের দিকে চোখ পাকিয়ে বলে।
আমি কি বলেছিলাম তোমাকে থাকতে? তুমি থেকে আমার লাইফে বস থিরি চালাচ্ছ। তুবা হেসে দেয় তাহমিদের কথাই। তারপরে গালিবকে লক্ষ্য করে বলে, আর তুমি গাইডের নামে ছেলেকে বাদরামি শিখাও। তুমি এখন ফ্যামিলির রোমান্স অ্যাবি হয়ে গেছো, তাই না? আরে আরে না না, আমি তো বলছিলাম দূরে তাকিস। সে বুঝেছে দূরে টেলিস। সুইটহার্ট, তুমি আসেছো? দেখো তো, মনেই হলো না যে আমি তোমার স্বামী। মনে হচ্ছে আমি 10ম শ্রেণীর হোস্টেলের ধরা খাওয়া ছাত্র। তুবা চোখ রাঙিয়ে বলে, ঠিকই ধরেছো। এখন গিয়ে ক্লাস টেস্ট দাও, রান্নাঘরে ঢুকে চা বানিয়ে আনো। গালিব চোখ বড় করে কাপা গলায় বলে, চা আমি বানাবো। হ্যাঁ হ্যাঁ পাপা, তুমি বলেছিলে আমি পাহারা দিতে পারি না। এখন আম্মু পাহারা দিচ্ছে, তুমি চা বানিয়ে নিয়ে আসো। আর পাপা সুগার কম দিও, আমি ডায়েটে আছি। তুবা চাপা গলায় হাসি চেপে বলে, ওহ, তোমরা যদি আবার বারান্দায় ক্লাসিক লাভ টিউটোরিয়াল চালাও, আমি পাশে চেয়ার বসিয়ে সরাসরি লাইভ দেখব। মাগো, লাইফ! আমার আর আমার ছেলের ইজ্জত থাকবে না। পাপা আমি তো আগেই বলেছিলাম এই নাটকে তোমার রোলটা কমেডি কিং হবে। আমি চা বানাতে যাচ্ছি, কিন্তু ওরে তেজ, সাইফের চোখ তোর বউয়ের দিকে গেলেই আমার দেওয়া ছাতা নিয়ে ফেটাবি। তোর বাবার ছাতা এখন ফ্যামিলি হেরিটেজ হয়ে গেছে। শেষে সবাই হেসে ফেলে। আর গালিব চা বানাতে গিয়ে আধা ঘন্টা কিচেনে দাঁড়িয়ে কেটলি খুঁজে বেড়ায়, কিন্তু কেটলি খুঁজে পায় না। তুবা এসে বলে, কি গো, তোমার চা বানানো হলো? সুইটহার্ট, আমি তো এখনো খেতলি খুঁজে পাইনি। নীলয় রুম থেকে নিচে এসে গালিবকে খুঁজে। তাহমিদ মন দিয়ে আরিশাকে দেখছে। নীলয় এসে বলে, তেজু, তোর পাপা কই? তাহমিদ অন্যমনস্ক হয়ে নিলয়ের দিকে না তাকিয়ে বলে, পাপা চা বানাচ্ছে রান্নাঘরে। নিলয় আর কিছু না বলে রান্নাঘরের দিকে পা বেড়ালো। অন্যদিকে তুবা গালিবকে সরিয়ে দিয়ে নিজে চা বানানো শুরু করে। এই সুযোগে গালিব পেছন থেকে তুবাকে জড়িয়ে ধরে। সেই সময় নীলব এসে দেখে গালিবের আবার রোমান্স শুরু হয়ে গেছে। ভাই, তোকে আর কিছু বলার নাই? শেষ পর্যন্ত রান্নাঘরটাও ছাড়লি না রোম্যান্স করার জন্য? মানে সব জায়গায় তোকে প্রমাণ রেখে দিতে হবে তোর রোম্যান্সের? রোমান্স আর করতে দিলি কই তুই? প্রতিবার এর মতো এসে রোমান্সের 12টা বাজাই দিলি।